আজকের ভিডিওতে আমরা দেখব এলএফটি যে রিপোর্টটা করা হয়, অর্থাৎ কি লিভার ফাংশন টেস্টের যে ব্লাড রিপোর্টটা হয়, সেটা দেখে কি করে বুঝবো যে কি রোগ হয়েছে এবং তার কি ট্রিটমেন্ট দেব। তো এবং তার সাথে সাথে এটাও দেখব যে লিভার ফাংশন টেস্টের সমস্ত যে আমরা জিনিসগুলো আছে, এলিমেন্টগুলো দেখতে হয়, তাদের নর্মাল রেঞ্জ কি আছে, সেগুলো বেড়ে গেলে কি রোগ হবে এবং তার যে রোগ হলো তার বিরুদ্ধে ট্রিটমেন্ট কি দেবো, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে লিভার ফাংশনস টেস্টের মানে লিভার এলএফটি ব্লাড টেস্টের রিপোর্টের একটা স্যাম্পল। এখানে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে কি সেরাম বিলিরুবিন টেস্ট, সেরাম বিলিরুবিন ডাইরেক্ট, সেরাম বিলিরুবিন ইনডাইরেক্ট, যেটাকে কি কনজুগেটেড আর আনকনজুগেটেড বলে। তারপরে এসজিপিটি আর এসজিওটি। তারপরে এটা হচ্ছে কি সেরাম অ্যালকালাইন ফসফেট, সেরাম প্রোটিন, সেরাম অ্যালবুলিন, সেরাম গ্লুবুলিন। ঠিক আছে, তো এই যদি রিপোর্টটাকে তোমরা দেখো তাহলে এটাকে তিন ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে বিলিরুবিন, একটা হচ্ছে এসজিপিটি এসজিওটি, আর একটা হচ্ছে এগুলো আমাদের এনজাইমগুলো লিভারের। ঠিক আছে, বিলিরুবিনটা কি জন্ডিসকে ইন্ডিকেট করে যদি বেড়ে যায়। ঠিক আছে, এসজিপিটি এসজিপিটা কি আমাদের ফ্যাটকে ইন্ডিকেট করে, আর যেটা আমাদের এনজাইমগুলো আছে সেগুলো হচ্ছে এনজাইম। ঠিক আছে, এরপর আমরা দেখব যে প্রথম যেটা আমরা বললাম বিলিরুবিন। তো বিলিরুবিনটা কি? বিলিরুবিন ইজ এ ইয়েলো কম্পাউন্ড প্রডিউসড ডুরিং দ্য ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন ইন আরবিসি। ঠিক আছে, এর নর্মাল এটা টোটাল যেটা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কি 0.3 থেকে নিয়ে 1.2 mg পার ডিএলএ থাকে। এবং ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্টটাকে কনজুগেটেডও বলে, কনজুগেটেড বিলিরুবিন, আর ইনডাইরেক্টটাকে আনকনজুগেটেডও বলে। তো যেটা ডাইরেক্ট থাকে সেটা হচ্ছে 0 থেকে নিয়ে 0.2 mg পার ডিএলএ, আর আনকনজুগেটেড যেটা মানে ইনডাইরেক্টটা সেটা হচ্ছে 0.0 থেকে নিয়ে 0.8 mg পার ডিএল অবধি থাকে। আর বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে তার ইন্ডিকেট দেয় যে জন্ডিস হয়েছে। ঠিক আছে, হাই মিনস হচ্ছে কি জন্ডিস। এরপর আমরা দেখব কিছু কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন জিনিসটা কি অ্যাকচুয়ালি। আনকনজুগেটেড বিলিরুবিনকে কী বলে? ইনডাইরেক্ট বিলিরুবিন বলে। প্রডিউসড ফ্রম দ্য ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন ইন মাইক্রোফেজেস অফ স্লিপিন অ্যান্ড লিভারের মধ্যে যেগুলো হিমোগ্লোবিনের ব্রেকডাউন হয় সেখান থেকে এই আনজুগেটেড এটা তৈরি হয়, আনজুগেটেড বিলিরুবিনটা, অর্থাৎ ইনডাইরেক্ট বিলিরুবিনটা তৈরি হয়। এরপর বললাম কি এই কনজুগেটেড বিলিরুবিন, যেটাকে কি আমরা ডাইরেক্ট বিলিরুবিনও বলি। আনকনজুগেটেড বিলিরুবিন ইজ টেকেন আপ বাই লিভার সেলস and converted into conjugated bilirubins through the process called glucuronidation, ঠিক আছে, মেকিং ইট ওয়াটার সলিউবল। এবং কি কনজুগেটেড মানে ডাইরেক্ট বিলিরুবিন আর আনকনজুগেটেড অর্থাৎ ইনডাইরেক্ট বিলিরুবিন মিলেই হয় কি টোটাল বিলিরুবিন। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে কখন বিলিরুবিন বাড়ে। টোটাল বিলিরুবিন বাড়ে কি কোনো লিভারে কোনো ধরনের ডিজিজ থাকলে, হেমোলাইসিস হলে, বা বাইল ডাক্ট অবস্ট্রাকশন হলে। ডাইরেক্ট বিলিরুবিন মানে কনজুগেটেড বিলিরুবিনটা কখন বাড়ে? লিভার ডিসফাংশনস হলে, বাইল ডাক্ট অবস্ট্রাকশনস হলে। এবং ইনডাইরেক্টে কি কনজুগেটেড যেটা আছে, ঠিক আছে, ইনক্রিজ হেমোলাইসিস, সেক্ষেত্রে বাড়ে। এবার কি দেখো, হাইপার বিলিরুমিয়া, ঠিক আছে, হাই অ্যামাউন্ট অফ বিলিরুবিন যখন ব্লাডে হয়ে যায়, ঠিক আছে, সেটাকে মেডিকেল টাইমে কি বলে? হাইপার বিলিরুবিনিয়া। এরপর আমরা দেখবো কি বললাম যে বেড়ে গেলে এটা কি জন্ডিসের ইন্ডিকেটর দেখায়। তো জন্ডিস মেনলি তিন প্রকার, একটা হচ্ছে প্রি হেপাটিক, এটা হিমোলাইটিক জন্ডিস বলে, একটা হচ্ছে হেপাটিক জন্ডিস, আর এটা হচ্ছে পোস্ট হেপাটিক মানে অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে হবে যেটা প্রি হেপাটিক সেখানে ইনডাইরেক্ট বিলিরুবিনটা বাড়বে এবং ডাইরেক্ট বিলিরুবিনটা কী হবে? নর্মাল বা স্লাইটলি ইভিলেটেড হবে। কিন্তু হেপাটিক যেটা জন্ডিস আছে সেটা ক্ষেত্রে কি টোটাল বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন তিনটেই বাড়বে। ঠিক আছে, এরপরটা হচ্ছে কি পোস্ট হেপাটিক মানে অবস্ট্রাকটিভ যেটা জন্ডিস, সেটাতে কী হবে? ডাইরেক্ট বিলিরুবিনটা বাড়বে, ইনডাইরেক্ট বিলিরুবিনটা কি নর্মাল বা স্লাইটলি বাড়বে, মানে একটু হালকা নর্মালের দিকে থাকতে পারে বা হালকা একটু বাড়তে পারে। প্রি হেপাটিকে কি ইনডাইরেক্ট বিলিরুবিনটা বাড়বে, হেপাটিক জন্ডিসে তিনটেই বাড়বে, টোটাল, ইনডাইরেক্ট, ডাইরেক্ট, আর পোস্ট হেপাটিকে শুধু ডাইরেক্ট বিলিরুবিনটা বাড়বে। এটা হলো ব্লাড রিপোর্টের ব্যাপার। এবার আমরা ট্রিটমেন্টটা দেখব, তার আগে কজ দেখে নিই। প্রি হেপাটিক জন্ডিস কেন হয়? প্রি হেপাটিক জন্ডিস, ঠিক আছে, মেনলি হয় কি হিমোলাইটিক অ্যানিমিয়া, ম্যালেরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন। এই যে জিনিসগুলো আছে এগুলো তোমরা কি একটু পজ করে করে পড়ে নিতে পারো। ঠিক আছে, এগুলো একটু পজ করে নিতে পারো বা পরে থেকে স্ক্রিনশট নিয়েও পড়তে পারো। এরপরে আমরা দেখবো যে প্রি হেপাটিক যদি জন্ডিস হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট কী হবে। প্রি হেপাটিক যেটাকে হেমোলাইটিক জন্ডিস বলে সেটা হচ্ছে কি এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চালায় ডক্টরবাবুরা। ঠিক আছে, তার আগে আমি বলে দিই এই যে ট্রিটমেন্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শুধুমাত্রই নলেজ এবং মেডিকেল পারপাসের জন্য। এগুলো দেখে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে হবে না। সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শ দিয়ে ওষুধ নেবেন। ঠিক আছে, তো যে কি প্রথম যেটা ওষুধ হয় ফেরাস এসকরবেট আর ফলিক অ্যাসিডের যে কম্পোজিশনে পাওয়া যায় মানে এক্সটি ট্যাবলেটগুলো, ওরোফার এক্সটি, ঠিক আছে, হেমফার এক্সটি, যে এক্সটি ট্যাবলেটগুলো আছে মানে আয়রন ট্যাবলেট, সেগুলো ওডি পিসি দেওয়া হয়। ওডি মানে দিনে একবার, পিসি মানে খাওয়ার পরে। যদি ম্যালেরিয়া পজিটিভ হয় তাহলে ম্যালেরিয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়, যেরকম ইঞ্জেকশন কি আরটেস ইউনিট যেটা, ঠিক আছে, ইঞ্জেকশন পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা ওডি করে দেওয়া হয় 3 দিনের জন্য।
দিনে একবার করে। আর তারপরে কি প্রিমাকুইন যেটা আছে মানে ম্যালেরিয়া ডিএস নামে পাওয়া যায়, সেটাও কি ওডি করে 14 দিনের জন্য দেওয়া হয়। বা এর আরও একটা ট্রিটমেন্ট হতে পারে সেটা, যদি সিভিয়ার হিমোলাইসিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া হয় হাইড্রোকার্টিসন আইভি, ঠিক আছে, বিডি করে, ঠিক আছে, যদি অটোইমিউন ডিজিজ হয়ে যায়। আর যদি হিমোগ্লোবিন 7-এর নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে আরবিসি ট্রান্সফিউশন দেয়। আর সাথে আমাদের একটা কি পিপিআই চালাতে হয়, অর্থাৎ অ্যান্টাসিড চালাতে হয়। এখানে প্যান্টোপ্রাজল বলেছি আমি, প্যান্টোপ্রাজল 40 mg। এখানে আপনারা চাইলে, ঠিক আছে, র্যাবেপ্রাজল, ওমেপ্রাজল, লেন্সোপ্রাজল, ইসেমাপ্রাজল যে কোনো কিছু চালাতে পারেন আপনাদের সুবিধা মতো। এরপর হচ্ছে কি হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিসটা কেন হয়? যদি কোনো ভাইরাল হেপাটাইটিস হয়ে যায়, ঠিক আছে, এবিসিই, বা অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়ে যায়, বা ফ্যাটি লিভার ডিজিজ হয়ে যায়, বা ড্রাগ অ্যান্ডিউস হেপাটাইটিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই হেপাটিক জন্ডিসটা হয়ে থাকে। হেপাটিক জন্ডিস হলে ট্রিটমেন্ট কি রেকমেন্ড করবে? ঠিক আছে, মেনলি হচ্ছে কি যে ট্যাবলেটটা আছে স্যালিমেরিন 140 mg সেলিবন নামে পাওয়া যায় ওটা, বা আরশো ডিঅক্সিলিক অ্যাসিড যেটা কি ইউডিলিভ বা আরশোকল নামে পাওয়া যায় সেটা, ঠিক আছে। এগুলো দুটোই কি বিডি করে চালাতে হয়, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে। এরপরে একটা হেপামার্জ পাওয়া যায় যেটার মধ্যে কি এল অর্নিথিন আর প্লাস এল স্পার্টেট থাকে। ওই ট্যাবলেটটা বা স্যাচেটটা, একটা করে স্যাচেট বিডি বা একটা করে ট্যাবলেট বিডি মানে দিনে 2বার করে, ঠিক আছে। এটা সাথে একটা অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হতে পারে আমাদের, ঠিক আছে। সেটা হচ্ছে কি ভিটামিন E400 ক্যাপসুল যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ইভিয়ন নামে পাওয়া যায়, সেই ইভিয়নটাকে রেকমেন্ড করা হয় ওডি। ওডি মানে হচ্ছে দিনে একবার করে। তাদের সাপোর্টিং মেডিসিন হিসাবে ভিটামিন বি কমপ্লেক্স যেটা বিকোসুল বা নিউরোবিয়ান নামে পাওয়া যায়, সেটাও দিনে একবার করে দেওয়া হয়। আর গ্যাসের ওষুধ, এটা অ্যান্টাসিড বা পিপিআই বলো, প্রোটন পার মিলিমিটার, সেগুলো গ্রুপের যে কোনো কিছু প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, বিবিএফ দিতে হবে মানে সকালবেলা খালি পেটে বিফোর ব্রেকফাস্ট। এরপরে যদি পেশেন্টের মানে ইনফেকশন থাকে, ভাইরাল বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তো সেক্ষেত্রে কী করে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অ্যাজিথ্রোমাইসিন 500 mg ওডি করে 5 দিনের জন্য খেতে বলে। অথবা কি ইঞ্জেকশন সেপ্ট্রাইজন যেটা আছে মোনোসেপ বা জোন নামে পাওয়া যায়, সেটা কি একটা করে ইঞ্জেকশন আইভি, আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা মানে ডাইরেক্ট ভেনে বিডি করে দিতে হবে। বিডি মানে হচ্ছে বিডি করে দিনে 2বার করে, আর 5 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এরপরে আমরা দেখবো পোস্ট হ্যাপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। এটা মেনলি হয়ে থাকে গোল্ড স্টোন মানে যদি এই গোল ব্লাডার যেটাকে আমরা পাথর বলি সেটা যদি হয়ে থাকে, বাইল ডাক্ট অবস্ট্রাকশনস যেটা টিউমার, বা প্যানক্রিয়াটিক ক্যান্সার, বা প্যারাসাইটিক, ঠিক আছে, ব্লকিং বাইল ডাক্ট, এগুলো কারণে হয়ে থাকে। এর ট্রিটমেন্ট কী হবে? এর ট্রিটমেন্টটাও সিমিলারলি মোটামুটি, ঠিক আছে। ট্রিটমেন্টে কি আরশো ডিঅক্সিলিক অ্যাসিড যেটা আছে 300 mg ইউডিলিভ বা আরশো কলমে পাওয়া যায়, এটা বিডি দেওয়া হয়, ঠিক আছে, দিনে 2বার করে। সেলিবন ট্যাবলেটটা আছে 140 mg, এটা বিডি দেওয়া হয়। যদি পেট ব্যথা করে মানে, ঠিক আছে, অ্যান্টি স্পাজমিক ব্যাপার হয়, লিভারে কোনো পেন হয়, তাহলে ডোট্রাভেরিন 40 mg যে ট্যাবলেটটা আছে, ঠিক আছে, ড্রটিন নামে পাওয়া যায় বা ডিকোলিক নামে পাওয়া যায়, সেটা দিতে পারেন। আর গ্যাসের ওষুধ, ঠিক আছে, প্যান্টোপ্রাজল 40 mg, প্যান্টোপ্যানডি, প্যান 40, প্যান্টোসিড, ঠিক আছে, এগুলো নামে পাওয়া যায়। এটা বিবিএফ দেওয়া হয় বিফোর ব্রেকফাস্ট। আর যদি কোনো বললাম যে কোনো ইনফেকশন বা কলাঞ্জিটাইটিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন ক্ল্যাভনিক অ্যাসিড যেটা অগুমেন্টিন বা ক্লেভাম 625 নামে জানে, সেটা বিডি দিনে 2বার বা টিডিএস দিনে 3বার করে দিতে হবে, ঠিক আছে। আর ইঞ্জেকশন সেপ্টাইজন 1 গ্রাম বিডি করে দেওয়া হয়, ঠিক আছে। যদি এটা না হলে এটা, ঠিক আছে। এবার যদি সিভিয়ার অবস্ট্রাকশন হয়ে যায় মানে গোল ব্লাডারের পাথর হয়ে গেছে বা টিউমার হয়ে গেছে, সেক্ষেত্রে কি সার্জিক্যাল রিমুভাল মানে ওই সার্জারি দিয়ে বাদ করার নেক্সট স্টেপ করা হয়। আর সাপোর্টিং থেরাপি হিসাবে এখানে কি লিভার যে টনিকগুলো হয়, ঠিক আছে, লিভ 52 বা আদার্স যে কোনো লিভার টনিক, ঠিক আছে, সেক্ষেত্রে রেকমেন্ড করা হয়। আর অথবা কি হেপামার্জ আছে লিভারের সাপোর্ট দেওয়ার জন্য, হেপামার্জ মানে কি এল অর্নিথিন, এল স্পার্টেট পাওয়া যায়, সেটা রেকমেন্ড করা হয়। এরপরে আমরা দেখব যদি এসজিপিটি আর এসজিওটিটা বেড়ে যায় বা কমে যায় তাহলে কী হবে। এসজিপিটি বা এসজিওটিটা ইনক্রিজড হয়ে গেলে কী হবে? যে ডিজিজগুলো দেখা দেয় সেটা হচ্ছে কি হেপাটাইটিস, ফ্যাটি লিভার আর অ্যালকোহলিক লিভার, ঠিক আছে। লিভার সেলস আর ইনফ্লামেটেড অর ড্যামেজ ইন দিস সেল, ঠিক আছে, যে এখানে কি হয়, লিভারের যে সেলগুলো আছে সেগুলো ইনফ্লামেশন হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। নর্মাল ভ্যালু হচ্ছে কি লেস দেন 35 ইউনিট/ml, ঠিক আছে, 35-এর নিচে থাকা চাই। এর ট্রিটমেন্টটা কী হবে যদি বেড়ে যায়? তাহলে সেম ট্রিটমেন্ট, হেপামার স্যাচেট বা হেপামার্স ট্যাবলেট, ঠিক আছে, যেটাতে এল অর্নিথিন, এল স্পার্টেট থাকে, একটা করে স্যাচেট বা একটা করে ট্যাবলেট বিডি মানে দিনে 2বার করে, ঠিক আছে। এখানে একটা ট্যাবলেট ব্যবহার করা যায় রিহ্যাপটিন ট্যাবলেট। এই যে রিহ্যাপটিন ট্যাবলেটেতে এল অর্নিথিন, এল স্পার্টেট, পাইরক্সিডিন, ফলিক অ্যাসিড সমস্ত কিছু থাকে, ঠিক আছে। স্যালিমেরিন দিতে পারেন, ঠিক আছে, স্যালিমেরিন যেটা সেলিবন নামে আসে। আর কি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কি ভিটামিন ই ক্যাপসুল ইভিএন 400 রেকমেন্ড করতে হয়, ওডি দেবে, ঠিক আছে। স্যালিমেরিনটা হলে বিডি, বা রিহ্যাপটিন যে ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটাতে কি বিডি রেকমেন্ড করা হয় মানে দিনে 2বার করে। যদি কোনো ধরনের ইনফেকশন বা ফিভার প্রেজেন্ট থাকে বডিতে মানে জ্বর আসে পেশেন্টের, তারা কি অ্যাজিথ্রোমাইসিন 500 ওডি করে মানে দিনে একবার করে 5 দিনের জন্য, অথবা ইঞ্জেকশন সেপ্ট্রাইজন 1 গ্রাম বিডি করে দেওয়া হয়। এরপরে আমরা দেখব যে অ্যালকালাইন যে ফসফেটটা আছে, ঠিক আছে, সেটা কি কারণে বাড়ে বা ঠিক আছে। প্রথমত হচ্ছে কি কলেস্টাটিসিস, ঠিক আছে, গোলস্টোন মানে গোল ব্লাডার পাথর, বাইল ডাক অবস্ট্রাকশনস, প্রেগনেন্সির ক্ষেত্রে এটা বেড়ে যায় যখন সেকেন্ড এবং থার্ড ট্রাইমিনিস্টারে থাকে, মানে কি 4 সপ্তাহ থেকে নিয়ে
মাস পর্যন্ত যখন থাকে তো সেইখানে সেই জায়গাটাতে অ্যালকালাইন ফসফেটটা বেড়েই থাকে। বোন ফর্মেশন, কারো যদি বোন ফর্মেশন হয় বা রিমডেলিং হয় তো সেক্ষেত্রে বেড়ে যায়। এর ট্রিটমেন্ট কী হবে? ঠিক আছে, এর ট্রিটমেন্টটা হচ্ছে আরসি ডিঅক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, ইউডিলিপ ওটা বিডি করে বা স্যালিমেরিনটা বিডি করে, আর প্যান্টোপ্রাজল বিবিএফ। যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন মনে হয়, গোল ব্লাডারে ইনফেকশন হয়ে গেছে, তাহলে অ্যামোক্সিসিলিন ক্ল্যাভোনিক অ্যাসিড বললাম, ঠিক আছে। যদি পেট ব্যথা করে তাহলে সেক্ষেত্রে ডোট্রাভেরিন, ঠিক আছে, ডোট্রাভেরিন 40 mg ড্রটিন বা ডিকোলিক নামে পাওয়া যায়। আর ওই অ্যামোক্সিসিলিন ক্ল্যাভোনিক অ্যাসিড অগমেন্টিন বা ক্লেভাম বা অ্যামোক্সিক্লেভ নামে পাওয়া যায়, ঠিক আছে। এরপর হচ্ছে কি গামা গ্লুটাইল ট্রান্সফার, ঠিক আছে, যেটা হচ্ছে কি জিজিটি। এটা এক ধরনের এনজাইম যেটা লিভারে পাওয়া যায়, ঠিক আছে। নর্মাল ভ্যালু হচ্ছে কি <40 mg/L। এটা কখন ইনক্রিজ হয়? যখন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, মানে মদ খাওয়ার ফলে যে ফ্যাটি লিভার হচ্ছে সেটা। ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে হয়, ঠিক আছে, সিরোসিসের ক্ষেত্রে হয়, আর কি বাইলারি অবস্ট্রাকশনের ক্ষেত্রে হয়। এর ট্রিটমেন্ট কী আছে? এর ট্রিটমেন্টটাও সেম সিমিলারলি একদম ইজিয়েস্ট ট্রিটমেন্ট সমস্তগুলো থাকে, ঠিক আছে। ওই সেলিবন মানে যে স্যালিমারিন থাকে সেটা, ভিটামিন ইর ক্যাপসুল দিনে একবার করে, স্যালিমারিনটা দিনে দুবার করে, ভিটামিন বি কমপ্লেক্সটা দিনে একবার করে। তারপরে কি যদি পেশেন্ট প্রচুর পরিমাণে মদ খাওয়ার ফলে হয়ে থাকে, যদি মদ খায় তাহলে কি ডক্টরের কনসালটেন্সিতে ডাইসালফিরাম বলে একটা ট্যাবলেট পাওয়া যায় 250 এবং 500 mg। সেটা কি, সেই ট্যাবলেটটা দেওয়া হয় ওডি করে, ঠিক আছে। আর কি প্যান্টোপ্রাজল যেটা বললাম একটা পিপিআই অ্যান্টাসিড গ্রুপের ওষুধ দিতে হবে, সেটা কি সকালবেলা খালি পেটে। এগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি আপনারা চান যে পিডিএফটা নেবেন, তাহলে এই পিডিএফটা নেওয়ার জন্য আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বা এই ভিডিও শেষে আমি লেখা থাকে, সেখানে দেখে নেবেন। অবশ্যই পেড ভার্সনে, মানে আপনাকে এই পিডিএফগুলো নিতে হলে টাকা পেমেন্ট করতে হবে, তারপরে এইগুলো দেওয়া হয়, ঠিক আছে। প্রায় এখন আপনি 140 খানার মতো পিডিএফ পেয়ে যাবেন, মাত্র হচ্ছে কি 500 টাকাতে, ঠিক আছে। আপনি চাইলে যদি কারোর ইন্টারেস্টেড থাকে তাহলে আপনি নিতে পারেন। আর এই যে ট্রিটমেন্টগুলো বলছি যদি না নেন তাহলে পজ করে করে থামিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর হচ্ছে কি যদি প্রোটিনটা আমাদের বেড়ে যায়, ঠিক আছে, তো ইফ টোটাল প্রোটিন, ঠিক আছে, ইফ টোটাল প্রোমিন বা অ্যালবুমিন যদি কমে যায় তাহলে কি ম্যাল নিউট্রিশন আর লিভার ডিজিজ হয়ে যেতে পারে। আর লিভার নট প্রোডিউসিং ইনাফ প্রোটিন বা লিভার প্রোটিন তৈরি করছে না, কী কারণে হতে পারে? ম্যাল নিউট্রিশন, ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে, নেফ্রোটাইটিস সিনড্রোম, বার্নস, সিভিয়ার ইনফেকশন। একটা জিনিস জানতে হবে আমাদের, অ্যালবুমিন 60% আর গ্লোবিলিন 40%, মানে অ্যালবুমিন আর গ্লোবিন মিলে টোটাল প্রোটিন তৈরি করে, ঠিক আছে। এবং অ্যালবুমিন থাকে 60% আর গ্লোবিলিন থাকে 40%। এর ট্রিটমেন্টটা কী হবে? এই যদি ট্রিটমেন্ট কমে যায় তাহলে কি আমাদের যদি প্রোটিন কমে যাচ্ছে তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তো প্রোটিনের সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে। প্রোটিনের সাপ্লিমেন্ট কি প্রোটিন এক্স নামে পেয়ে যাবে বা এনসিও নামে পেয়ে যাবে বা বিভিন্ন ধরনের জেনেটিকও পেতে পারে, ঠিক আছে। প্রোটিন সাপ্লিমেন্ট আমাদের দিতে হবে দুধের সাথে মিলিয়ে, ঠিক আছে। প্রত্যেক দিন দুধের সাথে মিলিয়ে না প্রোটিন সাপ্লিমেন্ট খাই। যদি প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে অ্যামাইনো অ্যাসিডের ইনফিউশন আমাদের পারলে দিতে হবে, ঠিক আছে, মানে আইভিতে ডাইরেক্ট দিতে হবে ইন্ট্রাভেনাসলি। আর সাথে সাথে কি মাল্টিভিটামিন আমাদের অ্যাড করতে হবে, মাল্টিভিটামিন আর ফলিক অ্যাসিড। মাল্টিভিটামিন যে কোনো কিছু, জিঙ্কোবিট বা A to Z বা বিবন, যে কোনো কিছু আপনি রেকমেন্ড করতে পারেন। অথবা আর এখানে ফলিক অ্যাসিড অ্যাড করতে হবে, ফলিক অ্যাসিড কি ফলভিট নামে পেয়ে যাবে। এগুলো সব দিনে একবার করে, মাল্টিভিটামিন আর ফলিক অ্যাসিড দিনে একবার করে। এরপর হচ্ছে গ্লোবিলিন, ঠিক আছে। গ্লোবিলিন যদি ইনক্রিজ হয়ে যায় তার মানে কি ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস হয়ে গেছে, ঠিক আছে। ইন ক্রনিক ড্যামেজ লিভার ফেলস টু মেক অ্যালবুমিন, ঠিক আছে, কম্পেনসেটারি ইনক্রিজ ইন গ্লোবিলিন। তো এর ট্রিটমেন্টটা কী হবে? এর ট্রিটমেন্টটা হয় যে একদম কনস্টিপেশন যদি পেশেন্টের হয় তাহলে ল্যাকটোলোজ সিরাপ, ঠিক আছে, 15 ml করে বিডি, ঠিক আছে। ল্যাকটোলোজ যেটা ডুফোলেক নামে পাওয়া যায়, ঠিক আছে, বা লুজ নামে পাওয়া যায়। এর সাথে একটা ট্যাবলেট দেওয়া হয়, রিফামজিমিন, এটা দেখছি হচ্ছে রিফাগার্ড নামে পাওয়া যায়, এটা বিডি করে খাওয়া হয়, ঠিক আছে, এটা একটা অ্যান্টিবায়োটিক। এরপর হচ্ছে কি ট্যাবলেট স্পাইরোনোল্যাকটন, ঠিক আছে, বডি থেকে জল বের করার জন্য ডায়ুরেটিক একটা দেওয়া হয়, সেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটন, যেটা অ্যালেক্টন নামে পাওয়া যায়, ঠিক আছে, এটা ওডি করে খেতে বলে, ঠিক আছে, যেমন দিনে একবার করে। আর গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজল, আমি বললাম প্যান্টোপ্রাজল না চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন, এটাকে সকালবেলা বিবিএফ, বিফোর ব্রেকফাস্ট, সকালবেলা খালি পেটে। এই ছিল তোমাদের লিভার ফাংশন টেস্ট নিয়ে সমস্ত ধরনের ঠিক আছে, ট্রিটমেন্ট। তবু আমি বারবার বলে থাকি একটা কথা, যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কখনো মোটিভেশন হয়ে সেলফ মেডিকেশন করতে যাবেন না। সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবেন। আর এই যে বললাম আমি যে আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কলিংয়ে পাবেন না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। 8436383320। আপনি পিডিএফ নিতে চান বা অনলাইনে আমার সাথে ক্লাস করতে চান তাহলে এর সঙ্গে এর দ্বারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি যথেষ্ট, বা আদার্স কোনো কারণবশত আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এটাতে আমাদের মেসেজ করতে পারেন, আমি যখন সময় পাই অবশ্যই গাইড করে দিই। এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, বা আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আপনি যদি আগামী দিনে এমনই মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।